রাতের খাবার খেয়ে খানিকক্ষণ বিছানায় মোড়ামুড়ি করছিলাম। হঠাৎ স্ত্রী ঘরে ঢুকে তার মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই এটা তোমার কলেজ ফ্রেন্ড রিক্তা না, যার প্রেমে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছিলে? আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম। স্ক্রিনে একটা হাস্যোজ্জ্বল মেয়ের ছবি ভেসে আছে। বললাম, ছ্যাঁকা খেয়ে বেঁকা হতে যাবো কোন দুঃখে? ভালো লাগতো বলে প্রপোজ করেছিলাম, তার ভালো লাগেনি তাই সে একসেপ্ট করেনি। হ্যাঁ হয়েছে, এখনো তো মেয়েটার ফ্রেন্ড লিস্টে আছো। হ্যাঁ, কয়েক মাস আগে সে নিজেই রিকোয়েস্ট পাঠিয়েছিল, কলেজ ফ্রেন্ড হিসাবে একসেপ্ট করেছি। আর তাছাড়া এখন তো আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে, সংসার করছি দুজনেই। তো এতদিন পর হঠাৎ তাকে নিয়ে পড়লি কেন? সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পড়িনি, টাইমলাইন স্ক্রল করতে গিয়ে সাজেস্ট ফ্রেন্ডে ওর প্রোফাইল এলো, তোমার সাথে অ্যাড আছে দেখে ঢুকেছিলাম। পরে দেখি এ তো তোমার সেই কলেজের ক্র্যাশ। মেয়েটা মনে হয় দেশের বাইরে থাকে, তাই না? হ্যাঁ, বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনে থাকে। আমার স্ত্রী হালকা হেসে বসে আফসোস করে বলল, কি কপাল মেয়েটার, ওর টাইমলাইন দেখলেই চোখ জুড়িয়ে যায়। স্বামী পরিবার নিয়ে বেশ সুখে আছে, আর আমার কপাল দেখো, বাবা দেখে শুনে একটা বাদরের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আজ অব্দি সাজেক কেমন সেটাও নিজের চোখে দেখা হলো না। রাগ হলো, বললাম, বান্দর দেখেই তো মুক্তোর মালা ঝুলিয়ে দিয়েছে। সে একরাশ অভিমান নিয়ে তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। আমিও আর তেমন কিছু বললাম না। মায়ের অভিমান করাটা স্বাভাবিক কিছু নয়। প্রতিটা মেয়েরই স্বামীর কাছে কিছু চাওয়া থাকে, কিছু স্বপ্ন থাকে। বিয়ের এই 2 বছরে মায়াকে নিয়ে কোথাও তেমন ভাবে ঘুরতে যেতে পারিনি। ইচ্ছা যে করে না তা নয়, খুব ইচ্ছা করে, কিন্তু সেই ইচ্ছেকে ছুতে গেলে বাস্তবের শেকলে টান পড়ে। আমি অল্প বেতনে চাকরি করি, মাস শেষে যা পাই তার প্রায় সবটাই খরচ হয়ে যায় সংসারে। তবে ইচ্ছেটা জমিয়ে রাখি, একদিন অল্প অল্প করে টাকাটা জমিয়ে মায়ের সেই ঘুরে বেড়ানোর স্বপ্নটা পূরণ করব। আর রিক্তা আমার কলেজ ফ্রেন্ড, কলেজ জীবনে এই একজনকে আমার মনে ধরেছিল। তাই কিছুদিন পর মনের কথা চেপে রাখতে না পেরে একদিন কলেজের ক্যান্টিনে ভালোবাসি বলে দিয়েছিলাম। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমার মুখে ভালোবাসি শুনে রিক্তা সেদিন বলেছিল, দেখো, আমার পক্ষে এসব প্রেম ভালোবাসায় জড়ানো সম্ভব না। আমার পরিবার এসব পছন্দ করে না, আর আমিও চাই না পরিবারের অমতে গিয়ে এভাবে জড়াতে। আমি বিয়ে করলে আমার পরিবারের পছন্দতেই বিয়ে করব। সেদিন আমাকে স্তম্ভিত করে রিক্তা চলে গেছিল। কলেজ শেষ হওয়ার পর রিক্তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। মাস কয়েক আগের কথা, এক সন্ধ্যায় আমি টিভি দেখছিলাম, দেখি রিক্তা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি অবাক হলেও একসেপ্ট করি। প্রথম দিন 2-4 কথা হলেও তারপর থেকে আর তেমন কোনো আলাপ হয়নি আমাদের। রিক্তার সাথে আমার সম্পর্কটা বন্ধুর তালিকায় থাকা বাকিদের মতোই। বিশেষ কোনো দিনে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটু বার্তা, মাঝে মধ্যে কোনো ছবিতে এক একটা রিয়াকশন, ব্যাস। এ পর্যন্তই আমাদের বন্ধুত্বের সীমারেখা। রিক্তার প্রতিটা পোস্ট আমার টাইম লাইনে আস। আমি চুপচাপ দেখি আর ভাবি, মেয়েটা কি ভাগ্যবতী। সত্যি এমন রাজকপাল কজনের কপালে জোটে। মাঝে মাঝে মনে হয় সেদিন আমার প্রপোজালটা যদি রিক্তা একসেপ্ট করতো, তবে হয়তো মায়ের মতো রাত দিন আফসোস করে কাটাতে হতো তাকেও। মায়া ঘুমিয়ে পড়েছে, আমিও এসব বাদ দিয়ে শুয়ে পড়লাম। এরপর কেটে গেছে বেশ কয়েকটি মাস। হঠাৎ একদিন অফিসে কাজ করছি, তখন আমার ফোনে রিক্তার একটা মেসেজ এলো, আমি আর শহীদ দেশে ফিরছি আগামীকাল, ভাবিকে নিয়ে একদিন এসো আমাদের বাসায়, সবাই মিলে অনেক আড্ডা হবে। মেসেজটা দেখেই থমকে গেলাম, কোনো উত্তর দিলাম না। রিক্তার স্বামী একজন বড় লোক, বিলাসবহুল জীবনযাপন তাদের, দামি সাজসজ্জা, রিক্তার গায়ে ঝকঝকে গহনা। এসব দেখে মায়ের মনে হয়তো আবার আফসোস জাগবে, তার চোখের কোণে জমে উঠবে না বলা অভিমান। তাই না যাওয়াই ভালো ভাবলাম। কিন্তু যাকে নিয়ে ভয়, সে নিজেই রিক্তাকে দেশে আসতে দেখে তার সাথে কথা বলে দাওয়াত গ্রহণ করে নিয়েছে। আমি জানি না। সেদিন অফিস থেকে ফিরে দেখি ঈদের সময় মায়ের জন্য কেনা জামদানি শাড়িটা পরে সেজে গুজে বসে আছে। আমায় দেখে উঠে দাঁড়িয়ে বলল, এসেছো তুমি, এখন চট করে রেডি হয়ে নাও। আমি অবাক হয়ে জানতে চাই, কোথায় যাব? তুমিও এত সাজগোজ করেছো দেখতে পাচ্ছি। মায়া বলল, তোমার ওই লন্ডনী বান্ধবী আছে না, তার বাসায় যাব। সে আমাদেরকে তার বাসায় আজ রাতে ডিনারের দাওয়াত করেছে। এখন রেডি হয়ে নাও তো। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, রিক্তাকে তুমি কোথায় পেলে? কথা হয় তোমার সঙ্গে? মায়া হেসে বলল, এতদিন তো হয়নি, কিন্তু দেশে ফিরেছে শুনে ওকে একটা মেসেজ দিয়েছিলাম। তোমার নাম বলতেই অনেক কথা হলো আমাদের। আজ সকালে সে নিজেই মেসেজ করে বলেছে আজ রাতে আমাদের দুজনের ডিনার ওদের বাসায়, আমরা যেন অবশ্যই যাই। বারবার করে বলল, না গেলে কেমন দেখায়? তোমার আর কাপড় ছাড়ার দরকার নেই, আর অফিসের কাপড়েই বেশি সুন্দর লাগে তোমাকে। একটা সাহেবিয়ানা ভাব আছে। তুমি গিয়ে বরং হাত মুখ ধুয়ে এসো জলদি, তারপর রওনা দিব। আজকে না গেলে হয় না? শরীরটা অনেক ক্লান্ত। আরে আমি তো কিছুই রান্না করিনি আজ, রাতের খাবার সেখানেই খাবো বলে। ফ্রেশ হয়ে এসো তো জলদি। এই মেয়েটাকে নিয়ে যে পড়েছি এক বিপদে। মুখে একবার কিছু বললে না করা অব্দি রেহাই নেই। প্রায় 1 ঘন্টা পর রিক্তাদের বাসার সামনে গিয়ে পৌঁছালাম। রিক্তারা 6 তলায় থাকে। বাসার নিচ থেকে মায়া রিক্তার নাম্বার কলিং বেলে চাপ দেওয়ার একটু পর দরজা খুলে গেল। ভেতরে এসে দাঁড়াই আমরা। একটা সদা হাস্যোজ্জ্বল নারী বেরিয়ে এলো। বেশভূষায় কেমন একটা সাদামাটা ভাব। ফেসবুকের ছবির সাথে বাস্তবের রিক্তার যেন বিস্তর ফারাক। সে আমাদের
আমাদের লাইটিং করে সাজানো ড্রয়িং রুমে নিয়ে গেল। বেশ ছিমছাম আর গোছানো রিক্তাদের বাসাটা, চারপাশে দামি ফার্নিচার দিয়ে ঠাসা পুরো ঘরটা। মায়া হাঁ করে চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, যেন টিনের ঝুপড়ি পেরিয়ে সোজা রাজপ্রাসাদে এসে পড়েছে সে। তোমার হাজবেন্ডকে দেখছি না তো, কোথায় উনি? কথাটা বলতেই রিক্তার মুখের হাসিটা খানিকটা মলিন হয়ে গেল। জোর করে হাসবার চেষ্টা করে বলল, ও একটু বাহিরে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তোমাদের কথা বলো, কতদিন পর দেখা হলো তাই না? তুমি তো অনেক বদলে গেছো। মায়া ভাবিও দেখতে মাশাআল্লাহ। আমি হেসে বললাম, তুমিও বদলে গিয়েছো। চেহারার এমন অবস্থা কেন তোমার? ছবিতে যে হাস্যোজ্জ্বল মুখটা দেখতাম, বাস্তবে সেটা যেন নেই। কোনো সমস্যা হয়েছে? চাইলে আমাদের বলতে পারো। রিক্তা প্রসঙ্গ ঘুরিয়ে বলল, না তেমন কিছু না, আবহাওয়া বদলের কারণে হয়তো এমন দেখাচ্ছে। আচ্ছা তোমরা বসো, আমি খাবার রেডি করি। বললাম, তোমার হাজবেন্ড আসবে না? ও এলে একসাথে খেতাম। তার আসার ঠিক ঠিকানা নেই। দেশে ফেরার পর থেকে কোথায় কোথায় ঘুরে কে জানে। রোজ রাত করে বাসায় ফেরে। ততক্ষণ কি তোমাদের খালি মুখে বসিয়ে রাখবো আমি? বলেই রিক্তা উঠে চলে গেল। মায়া আমার হাতে চিমটি কেটে ফিসফিস করে বলল, ইস দেখো কি সুন্দর বাড়িটা। মেয়েটার আসলে রাজকপাল। কিছুক্ষণ পর রিক্তা খাবার রেডি করে ডাক দিলে দুজনেই উঠে গেলাম। নানান পদের দেশি বিদেশিও খাবার দিয়ে খাবার টেবিল সাজানো। মায়া তো ঠোঁট কেটে বলেই ফেললো, এত সব আমাদের জন্য করেছো? রিক্তা মৃদু হেসে বলল, হ্যাঁ সব তোমাদের জন্যই করেছি। এক এক করে খেয়ে বলো কেমন হয়েছে। মায়া খুশিতে গদগদ হয়ে এক এক করে সব পদ চেখে দেখতে লাগলো, কিন্তু আমি শুধু অল্প ভাত আর কয়েক পিস মাংস তুলে নিয়ে প্লেটে নাড়াচাড়া করতে লাগলাম। এখানে আসার পর থেকে রিক্তাকে কেমন যেন অচেনা লাগছে। ফেসবুকের রিক্তা আর বাস্তবের রিক্তা দুজন যেন এক নয়। সবকিছু কেমন যেন সাজানো, অভিনয় মনে হচ্ছে। ডিনার শেষ করে আরো কিছুক্ষণ বসে আমরা তিনজন গল্পগুজব করছিলাম। কথার এক পর্যায়ে রিক্তার হাজবেন্ড এসে উপস্থিত হলো। মদের নেশায় টলতে টলতে ঘরে ঢুকে রিক্তাকে একটা বিশ্রী শব্দে ডাক দিতেই রিক্তা আমাদেরকে বসতে বলে ছুটে গেল সেদিকে। আমি আর মায়া দুজনেই হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে রইলাম। ভেতরে রিক্তা আর তার হাজবেন্ডের মধ্যে তুমুল বাগবিদণ্ডা শুরু হয়ে গেছে। রিক্তা তাকে থামানোর চেষ্টা করলেও তার নেশাগ্রস্ত স্বামী অনর্গল আবুল তাবুল বলে যাচ্ছে। আর থাকতে ইচ্ছা করলো না। দুজনের বেশ অস্বস্তি শুরু হলো। মায়াকে নিয়ে বেরিয়ে এলাম রিক্তাদের বাসা থেকে। পরদিন সকালে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি রিক্তার একটা টেক্সট এসেছে, তোমার স্ত্রী আমার সুখ দেখতে চেয়েছিল, এটাই আমার আসল সুখ। টাইম লাইনে যেগুলো দেখো সেগুলো নিছক তোমাদের চোখে সুখী হওয়ার অভিনয়, যাতে অন্তত নিজেকে একটু সান্ত্বনা দিতে পারি আর মানুষের কাছ থেকে নিজের অন্ধকারময় জীবন আড়াল রাখতে পারি। টেক্সটের কোনো জবাব দিলাম না। মায়া এর মধ্যেই আমার পাশে এসে দাঁড়ালো। মেসেজের কথাগুলো পড়লো, অবাক হলো। আমি ওকে বললাম, মানুষ হিসাবে আমরা বড় অদ্ভুত কিসিমের, জানো তো। সমাজে রিক্তাদের মতো বহু মানুষ আছে যারা ভেতরে এক আকাশ পরিমাণ দুঃখকে চেপে রেখে প্রতিনিয়ত সবার চোখে নিজেকে সুখী দেখানোর জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে। আর আমরাও তাদেরকে দেখে আফসোস করে বলি, ইস আমার জীবনটা কেন ওদের মতো হলো না। সবটাই আসলে এক ধরনের সাজানো মিথ্যা, একটা শো অফ, যার ভেতরে অনেক শূন্যতা আর আলেয়া লুকোনো থাকে। মায়া বলল, আমার দরকার নেই ওই জীবন। আমি এই ছোট্ট বাসায় অনেক সুখে আছি, কারণ আমার জীবনে আমার স্বামীর ভালোবাসা আছে। সম্মানিত ভিউয়ার্স, চকচক করলেই শোনা হয় না, তেমনি সবসময় বাহিরে থেকে যা দেখা যায় তা সত্য হয় না। অনেক সময় গরিবের কুটিরে যে সুখ থাকে তা কোটিপতির ঘরে থাকে না। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।